17 বছরে পৃথিবীর কোন রাষ্ট্র আছে এতগুলি মন্ত্রী বানিয়েছে, 70-75টা মন্ত্রী, একটা মন্ত্রী, সবগুলি মন্ত্রী কিন্তু ফেরেস্তা ছিল, একটা মন্ত্রী সাসপেন্ড হইতে হয় নাই। রেল দুর্ঘটনা হইতে শুরু করে, আলুর দাম হইতে, টিপু মুন্সি হইতে শুরু করে, এই মুন্সি সেই মুন্সি, কেউ কিন্তু সাসপেন্ড হয় নাই। দীপুমণি হইতে, এরা হইলো ফেরেস্তার থেকে একদম একদম আল্লাহর ঐশ্বরিক শক্তি নিয়ে তারা আসছে। মানে এমন এক ফেরেস্তা আমাদের দেশে কায়েম করছিল রাজত্ব, যে ফেরেস্তার নাম পর্যন্ত মুখে নেওয়া যাবে না, নিলেই তার জেল জরিমানা তো আছেই। এস আলম গ্রুপ, দরবের বাবা আর হইলো আপনার আরেকজন সহ 19টা ব্যাংকে তারা কাবু বানাই দিচ্ছে। পূবালী ব্যাংকে আমার এক ক্লায়েন্ট গেল, আমার বললো 47,000 টাকার জন্য আমার 4 ঘন্টা বসায় রাখছে, তারপর বলছে আপনি 4টার পরে আসেন, 40,000 টাকা দিতে পারতেছেন। এই ডক্টর নুরুল আজহার আজহার ভাই যেটি বলছিলেন, আপনি সুশাসনের কথা আমরা বলি, যে সুশাসন প্রক্রিয়াটা কিভাবে বাধাগ্রস্ত হলো। আপনার অনেক কিছুই বলেছেন মনি ভাই, জাতীয় পার্টির কথাও বলেছেন যে জাতীয় পার্টিকে বাধ্য করা হয়েছে, এমন হয়েছে জাতীয় পার্টি বিরোধী দলে মন্ত্রীতেও ছিল নানা সময়ে আর কি। সেখানে আসলে শক্ত ভূমিকা রাখতে পারেনি কেন রাজনৈতিক দলগুলো? যে এই যে সুশাসন গণতন্ত্র, দুইটাই কিন্তু অঙ্গ অঙ্গভাবে জড়িত, আপনি কোনোটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটা হবে না। গণতন্ত্রই ফার্স্ট প্রতিষ্ঠিত হওয়ার পরেই তারাই সুশাসন প্রতিষ্ঠা করবে, এবং প্রতিটা মানুষের দোরগোড়ায় সেই সুশাসন, যেটা এসআর সাহেব করছিল, যেমন মনে করেন উপজেলা, তারপরে আপনার 4টা ডিস্ট্রিক্টে হাইকোর্ট উনি প্রতিষ্ঠা করেছে, সেটা আন্দোলনের মুখে এটা বাধাগ্রস্ত হয়েছে, বিভিন্নভাবে এইগুলি করা হয়েছে। তো আমরা নিজের পায়ে তো নিজে করতে পারি। এই যে উনি যে অপকর্মগুলি করাইছে মানুষের দেওয়া, ওনার নামে কোনো সমালোচনা। আমি যখন জার্মানিতে ছিলাম 82-তে, তখন আমি দেখছি যে ফ্র্যাঙ্কফুর্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তখন স্মিথ ছিল প্রেসিডেন্ট, সিপিডি ওই পার্টির নাম আর কি, সে ছিল প্রেসিডেন্ট আর কি, তখন চ্যান্সেলর বলে আর কি, সে ছিল প্রেসিডেন্ট জার্মানির। তখন ইস্ট ওয়েস্ট দুইটাই আলাদা আলাদা ছিল। তখন তারে বলছিল যে তুই যে চিনির দাম বাড়াইলি ওই দিনের, আর কাপড়ের ইয়াতে বাড়াইলি, তোর কি বাপের টাকা? আর উনার নামে কোনো সমালোচনা করা যাবে না। একটা শব্দগুলো উনি ডিজিটাল সিকিউরিটি আইনে নিয়ে নির্যাতন, টর্চার বিভিন্নভাবে করবো। উনি পাখিজা, একটা ছেলে মনে হয় না একটা মেয়ে লিখছিল পাখিজা উনার নামের সাথে, এটা কেন লিখলো? মানে এমন এক ফেরেস্তা আমাদের দেশে কায়েম করছিল রাজত্ব, যে ফেরেস্তার নাম পর্যন্ত মুখে নেওয়া যাবে না, নিলেই তার জেল জরিমানা তো আছেই। তারপরে দেখেন এস আলম গ্রুপ 19টা, ওরা 3জন মিলা, এস আলম গ্রুপ, দরবের বাবা আর হইলো আপনার আরেকজন সহ 19টা ব্যাংকে তারা কাবু বানাই দিচ্ছে। পূবালী ব্যাংকে আমার এক ক্লায়েন্ট গেল, আমার বললো 47,000 টাকার জন্য আমার 4 ঘন্টা বসায় রাখছে, তারপর বলছে আপনি 4টার পরে আসেন, 40,000 টাকা দিতে পারতেছে না। ফুতুর মানে ভোগলা বানাইতে বানাইতে খাইতে খাইতে এটার মানে আপনার তলা পর্যন্ত শেষ করে ফেলাইছে, যেগুলি যা যতটুকু করার। আপনি দেখেন এই যে আমাদের ইয়াতে যে ভর্তুকি দেয় তেলের ব্যাপারে, এই যে আমরা ফুয়েল যে গাড়ি চালাই, উনি হাসিরে কইছিল 28,000 কোটি টাকা, সেটা কিন্তু কাটায় উঠাইয়া 35,000 কোটি টাকা লাভবান ছিল। উনি কি করলো, একদিনে তেলের দাম বাড়ায়, মনে আছে কিনা আপনার ভালো থাকার কথা, 78 টাকা তেল ছিল, হ্যাঁ, ওইটারে 135 টাকা বানায়, ওই 35,000 কোটি টাকা উনি নিয়ে উন্নয়নের খাতে লাগবে। উনি একটা আইনও পাস করছে, মানে আপনার বিভিন্ন সেক্টর, আপনি মনে করেন একটা সেক্টর আছে স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনার যেখানে প্রচুর ইনকাম হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ইয়ার পরে যে অতিরিক্ত টাকা, ওই আইনটা এমনভাবে পাস করা হয়েছে যে প্রাইম মিনিস্টার তার ক্ষমতা বলে আপনার এখান থেকে ফান্ড নিয়ে উনি অন্য জায়গায় দিবে এবং ভাগাভাগি করে নিতে পারে, এই ধরনের সিস্টেম করে রাখছে। আপনি দেখেন 17 বছরে পৃথিবীর কোনো রাষ্ট্র আছে এতগুলি মন্ত্রী বানিয়েছে, 70-75টা মন্ত্রী, একটা মন্ত্রী, সবগুলি মন্ত্রী কিন্তু ফেরেস্তা ছিল, একটা মন্ত্রী সাসপেন্ড হইতে হয় নাই। রেল দুর্ঘটনা হইতে শুরু করে, আলুর দাম হইতে, টিপু মুন্সি হইতে শুরু করে, এই মুন্সি সেই মুন্সি, কেউ কিন্তু সাসপেন্ড হয় নাই। দীপুমণি হইতে, এরা হইলো ফেরেস্তার থেকে একদম একদম আল্লাহর ঐশ্বরিক শক্তি নিয়ে তারা আসছে। পৃথিবীর কোন রাষ্ট্রে, আপনি ভারতে যদি ধরেন রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে রিজাইন দিয়ে বহিষ্কার করা হয়েছে, এমন একটা মন্ত্রী উনি করছে। উনারে জিজ্ঞেস করলে উনি বলেন না, আমার মন্ত্রীরা তো এগুলি করতেই পারে না। তো এই যে উনি এগুলি তৈরি করে, ক্ষেত্রগুলি তৈরি করে রাখছে, এটারই বিস্ফোরণ ঘটার কারণে উনি কিন্তু। আমার এখানে কয়েকটা প্রস্তাব আছে, যেমন মনে করেন যেটা সংস্কারের, যারা সংস্কার করবে, আমি মনে করি এই জিনিসগুলি তাদের মাথায় রেখে কাজগুলি করলে আমার মনে কিছুটা হলো। ডক্টর নুরুল আজহার, আমরা আলোচনা শেষ করতে চাই। দুর্নীতির সিন্ডিকেট, যেটি মনি ভাই বললেন যে স্পষ্ট ছিল, এখন সেটি দৃশ্যমান হচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এখন যে সিন্ডিকেটটা সেটা কিছুটা হলো কম আছে। ভাই যেটা বলছে যে দাম, এখন এই অভিযানে সেটি দৃশ্যমান হচ্ছে কিনা, দুর্নীতি যে সিন্ডিকেটের কথা আমরা বিভিন্ন, হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই দৃশ্যমান হচ্ছে। এখনো তো তার উৎপাদিত রয়েছে, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে এখনো বাড়ানোর চেষ্টা আছে, কিন্তু ঘাপটি মেরে আছে। এরা কিন্তু এদের উচ্ছেদ করা খুব কঠিন হবে, যদিও কঠিন হবে, তবে আমি মনে করি যদি ছাত্র সমাজ যেহেতু নেমছে এবং জনতা, তারা যদি এক থাকে তাহলে অবশ্যই এটা প্রতিহত করতে পারবে। তো আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে অবৈধ যত সম্পত্তি সব সরকারি কোষাগারে জমা দিতে, যদি না হয় তাহলে অর্ডিন্যান্সের মাধ্যমে এটা পাস করায় সেভাবে এটা করা উচিত আমি মনে করি। তা না হলে এই দেশ রক্ষা করা যাবে না। আপনি দেখেন পৃথিবীর সব দেশে রেফারেন্ডাম ভোট আছে, হানা আমরা করিডোর দিব, ঠিক আছে, আমি চাই না, আপনি চান,
আপনি রেফারেন্ডাম ভোটে দিয়ে দিতেন, জনগণ যা চায় আপনি সব কিছু বাইন্দা রাখছেন, আপনি ডেমোক্রেসি বাইন্দা রাখছেন, বাইন্দা রাখছেন সব কিছু। আমরা এই দেশে তাহলে আপনি অ্যাটমিক একটা বোমা মাইরা দেন, আমরা শেষ হয়ে যে আপনিই থাকেন, তাহলে তো আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? কোনো কিছু আমাদের এখানে করার ইয়ে নাই। আপনি দেখেন যে এই যে তাকসিন, তার কোনো যোগ্যতাই ছিল না, সেই প্রচুর লেখালেখি হয়েছে, তার কোন খুঁটির জোরে সে 25 লক্ষ কোটি টাকা সে আপনার লোন করে থেকে গেছে এখানে, এই টাকাটা কে পরিশোধ করব? এখন কি করব? পানির রেট দিনে দিনে বাড়বো, দেখা যাব 1 লিটার পানি কিনতে যে 20 টাকা লাগে এখন লাগবে 30 টাকা, এইরকম অবস্থায় সে হয়ে গেছে। এখন সে কিভাবে পত্রিকায় লেখার পরও এই লোকটার পর্যন্ত সাসপেন্ড করে না, কারণ তাদের ভাগাভাগিটা ওইখানে হয়েছে। সে 6 মাস কিভাবে ইউএসএ থেকে অফিস করে বেতন সে নেয়, এবং 6,25,000 টাকা প্রেসিডেন্টের বেতনও তো 6,25,000 টাকা। কি গুণের কারণে, কি কোয়ালিটির কারণে? কারণ ওই কোয়ালিটি চাল ভাগা আর ভাগি, এই তো এই জিনিসটা। তো ঠিক আছে, খাইতে খাইতে কতটুক যাইতে পারে। দেখেন মিঠু কয়েকদিন আগে আসছে, তার নামে দুদকে প্রচুর মামলা আছে, সে একজন ঠিকাদার এবং সে স্বাস্থ্য মন্ত্রণালয়, সে আমেরিকায় তার টাকা পয়সা সিজ করার পরে সে আসছে এখান থেকে, বলে আপনার তার নামে তো আছে, আপনার ইমিগ্রেশনও আছে, এয়ারপোর্ট ইমিগ্রেশনও তার নামে মামলা আছে, উনারা বলে পায় না। তো শস্যের মধ্যে ভূত তাহলে পাবে, কারণ উনি কিছু দিছে, উনি ভাগছে, উনি ঢুকছে, আবার বাইরে গেছে, আবার দুবাইতে উনি চলে গেছে যা আছে। এই যে আরেফিন, কি সুন্দর লম্বা লোকটা, কত সুন্দর কথা বলে, 9 বছর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর। কোনোদিন শুনছেন যে ডবল থার্ড ডিভিশন, ট্রিপল থার্ড ডিভিশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রফেসর হওয়ার? এইগুলো এই দেশে হয়েছে, এমন কোনো অপকর্ম নাই যে না হয়েছে। তাইলে আজকে দেশটা কোন পর্যায়ে তারা নিয়ে গেছে? আপনি মনে করেন এই যে কোটাটা কেন বাতিল করলো? উচ্চ আদালতের মাধ্যমে যে বাতিলটা হইলো, যে কোটাটা যেটা ছিল, পরে হাইকোর্টে গিয়ে আবার বাতিল হইলো, তো এটা থেকে আন্দোলনটা শুরু। ওই যে নিজের লোক সব জায়গায় বসাইব, তো এইগুলি তো করা সঠিক হয় নাই। এই কারণে, যেমন একটা উদাহরণ দেওয়ার গায়ে, এরশাদ সাহেবের সময় আপনার বিশেষ ক্যাডারে যখন এরশাদ সাহেবের কাছে আসলো এনএসএ রিপোর্ট, যে ছেলেটা আপনার ফার্স্ট হয়েছে আপনার এইবার বিসিএসে, সে হলো বিএনপি করে, ওনার কাছে রিপোর্ট, উনি দেখে করে সোভাট, বিএনপি করুক, সে জামাত করুক বা আওয়ামী লীগ করুক, তারে তোমরা নিয়োগ দিবা। তাহলে মেধার মূল্যায়ন উনি কীভাবে? এই রাষ্ট্রর প্রতিটা পলিটিশিয়ানরা এমনভাবে মন মানসিকতা তাদের হয়েছে, যেখানে যখন সুযোগ পাইছে সেখানে তারা উৎপাদিত রয়েছে, এবং সেইভাবে এই রাষ্ট্রের ধ্বংসলীলা পরিণত করছে। আজকে দেখেন এই যে দিনের ভোট রাত্র জাপান অ্যাম্বাসিডার বলাতে ওনারা খেপে গেল, ওনারা কি করলো, এই আবার শেষ হয়ে গেছে। তখন এই কথা একদমই সময় নেই। এরপরে আপনি দেখেন এই যে আইলো, যে আমেরিকা থেকে আইলো আপনার ওই যে ডোনাল্ড লু বলে মাপ চাইতেছে। ডোনাল্ড লু আইসে টাকা নিতে, এখানে যে ব্যবসার টাকা তাদের জমা হয়েছে $5 বিলিয়ন, সেই টাকাটা তারা রিটার্ন চাইছে, বাংলাদেশ ব্যাংক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।